আমি শাওন। আমাদের গ্রামের বাড়ি আর নানু বাড়ির দূরত্ব খুব বেশি না। তবুও ছোটবেলার পর থেকে নানু বাড়িতে যাওয়া অনেক কমে গেছে। পড়াশোনা, কাজ আর নানা ব্যস্ততায় আগের মতো যাওয়া হয় না। তবে একটা বিষয় সবসময় একই রকম ছিল। ঈদ বা বড় কোনো পারিবারিক অনুষ্ঠানে সবাই একসাথে নানু বাড়িতে জড়ো হতো। আমরাও সেম। আমার নানুর ৩ মেয়ে। আমার মা সবার ছোট। বড় খালার একমাত্র মেয়ে নীলা, আর মাঝের খালার ২ ছেলে। নীলা আমার থেকে ৩ বছরের বড়। ছোটবেলা থেকেই আমি ওকে নীলা আপু বলেই ডাকি। নীলার বাবা অনেক বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তখন নীলা খুব ছোট। এরপর থেকে বড় খালা আর নীলা নানুর বাড়িতেই থেকে যান। নানুই তাদের ভরসা ছিলেন। পরে মামারাও সবসময় পাশে থেকেছেন। তাই ওদের জীবনটা খুব কষ্টে না কাটলেও বাবাহীন একটা শূন্যতা সবসময় ছিল। আমি যখন ছোট ছিলাম, নানুর বাড়িতে গেলেই নীলা আপু আমার হাত ধরে নিয়ে যেত। এই শাওন, আগে হাত মুখ ধুয়ে আয়। তারপর নিজের হাতে খাবার এনে দিত। আমি যদি খেলতে গিয়ে পড়ে যেতাম, সবার আগে দৌড়ে আসতো ও। কোথায় লেগেছে দেখা তো। আমি তখন রাগ করে বলতাম, কিছু হয়নি। চুপ কর, এত বড় হয়েছিস তবুও বাচ্চাদের মতো আচরণ করিস। বকতে বকতেই মাথায় হাত বুলিয়ে দিত। সময় বদলাতে লাগলো। আমি স্কুল শেষ করে কলেজে উঠলাম, আর নীলা আপু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। আগের মতো সারাক্ষণ একসাথে থাকা হতো না। ওর পড়াশোনা, আমার পড়াশোনা, দুজনেই ব্যস্ত হয়ে গেলাম। তবুও নানু বাড়িতে দেখা হলেই আগের সেই সম্পর্কটাই থাকতো। কিরে, আবার শুকিয়ে গেছিস নাকি? আরে না তো, ঠিকমতো খাস না, তাই এমন অবস্থা। বলে আমার সামনে ফল, দুধ বা যা থাকতো এগিয়ে দিত। আমি বিরক্ত হয়ে বলতাম, আপু আমি ছোট নেই। আমার কাছে তুই এখনো ছোটই। ওর এই কথাটা শুনে সবাই হেসে ফেলত। নীলা আপু ছিল শান্ত স্বভাবের। অকারণে কারো সঙ্গে উঁচু গলায় কথা বলতো না। বড়দের সম্মান করত, ছোটদের স্নেহ করত। তাই পুরো পরিবারেই ওকে সবাই খুব ভালোবাসতো। আর আমি সুযোগ পেলেই ওকে একটু বিরক্ত করতাম। আপু এত পড়ে কি হবে? চাকরি করব। না হলে? তাহলে তুই করে খাওয়াবি? আমি হেসে বলতাম, এহ, আমার ঠেকা পড়েছে তোমাকে চাকরি করে খাওয়াতে। ও আমার কাঁধে হালকা একটা চাপড় মেরে বলতো, বেশি কথা বলিস না। আমাদের সম্পর্কটা ছিল ঠিক এমনই, খুনসুটি, হাসাহাসি আর স্বাভাবিক পারিবারিক আন্তরিকতায় ভরা। আজ প্রায় অনেক দিন পর আবার নানু বাড়িতে আসছি। কারণটা অবশ্য বিশেষ। আমার বড় মামার ছোট মেয়ের আকদ। সকাল থেকে বাড়িতে লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, ছোট বড় সবাই ব্যস্ত। আমি গেট দিয়ে ভেতরে ঢুকতেই উঠান জুড়ে সাজসজ্জা চোখে পড়ল। একপাশে প্যান্ডেল বাঁধা হয়েছে। রান্নাঘরের সামনে বড় বড় হাঁড়িতে রান্না চলছে। কয়েকজন মামা বাজার থেকে জিনিসপত্র এনে নামাচ্ছেন। ছোটরা দৌড়াদৌড়ি করছে। আমি ব্যাগটা কাঁধে নিয়ে ভেতরে ঢুকতেই নানু দূর থেকে দেখে ডাক দিলেন। আরে শাওন, এসেছিস নানু ভাই? আমি দ্রুত গিয়ে সালাম করলাম। আসসালামু আলাইকুম নানু। নানু মাথায় হাত রেখে হাসলেন। ওয়ালাইকুম সালাম। কত শুকিয়ে গেছিস রে। আমি হেসে বললাম, তোমরাও না সবাই একই কথা বলো। এর মধ্যে বড় খালাও এগিয়ে এলেন। কিরে, আমাদের কথা একেবারে ভুলেই গেছিস মনে হচ্ছে। এতদিন পরে আসার সময় হলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, কি করব খালা, পরীক্ষা আর কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততা তো সবারই থাকে, তাই বলে এতদিন কেউ খবর নেয় না। আমি মাথা নিচু করে হেসে দিলাম। ঠিক তখনই পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। তাই তো বলি, এত বড় সাহেবকে এখন আর দেখা যায় না। কথাটা শুনেই বুঝে গেলাম কে। পেছন ফিরে তাকাতেই দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে। হালকা আকাশি রঙের সুতির 3 পিস পরা, মাথার চুলগুলো খোপা করা, হাতে একটা ট্রে। মনে হচ্ছে সবার জন্য চা নিয়ে যাচ্ছিল। আগের মতোই শান্ত মুখ, তবে আগের চেয়ে অনেক বেশি পরিণত লাগছে। আমাকে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি?
ভালো, ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? রুমে রেখে আয়। রাখবো। রাখবো না, এখনই রাখ। তারপর এসে নাস্তা কর। সকাল থেকে কিছু খেয়েছিস? আমি মুচকি হেসে বললাম, বাসা থেকে খেয়ে এসেছি। নীলা ভ্রুকুচকে তাকালো। সত্যি বল। শুধু 1 কাপ চা খেয়েছি। নীলা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এই জন্যই তো শুকিয়ে যাচ্ছিস, ঠিকমতো খেতে পারিস না। আমি কিছু বললাম না। বড় খালা পাশে দাঁড়িয়ে হেসে বললেন, দেখেছিস, এত বছর হয়ে গেল, তবুও তোকে নিয়ে ওর চিন্তা একটুও কমেনি। আমি হেসে ব্যাগ নিয়ে ভেতরে চলে গেলাম। রুমটা আগের মতোই আছে, শুধু কয়েকটা নতুন আসবাব যোগ হয়েছে। ব্যাগ রেখে বাইরে বের হতে দেখি ডাইনিং রুমে আমার জন্য প্লেটে নাস্তা সাজিয়ে রাখা। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। নীলা রান্নাঘর থেকে বের হয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস। বললাম তো খেয়ে এসেছি। আমি কি তোর কথা বিশ্বাস করি? আমি হেসে চেয়ারে বসলাম। নীলা আমার সামনে পরোটা, ডিম ভাজি আর চা রেখে বলল, সব শেষ করবি? এতগুলো? কম লাগলে আরও দিব। তুমি না একদম বদলাওনি। নীলা হালকা হেসে বলল। কিছু কিছু মানুষ বদলায় না। আমি আর কিছু বললাম না, চুপচাপ খেতে শুরু করলাম। খাওয়া শেষ করতেই নীলা প্লেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, আরে আমি নিয়ে যাই। নীলা মাথা নেড়ে বলল, দরকার নেই, তুই বাইরে যা, মামারা তোকে খুঁজছে। আচ্ছা। বাইরে বের হয়ে দেখি উঠানে পুরো উৎসবের পরিবেশ। কেউ চেয়ার সাজাচ্ছে, কেউ লাইট লাগাচ্ছে। বড় মামা আমাকে দেখেই ডাক দিলেন। এই শাওন, এদিকে আয় তো। আমি দ্রুত এগিয়ে গেলাম। জি মামা। বাজার থেকে যে ফলগুলো এসেছে সেগুলো ডাইনিংয়ে দিয়ে আয়। তারপর সাউন্ড সিস্টেমওয়ালারা আসবে, তাদের একটু দেখে দিস। আচ্ছা। ফলের কার্টনটা কাঁধে নিয়ে ডাইনিংয়ের দিকে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি নীলা আপু আর কয়েকজন খালাতো বোন একসাথে প্লেট সাজাচ্ছে। সবাই ব্যস্ত। আমি কার্টনটা নামিয়ে রাখতেই নীলা তাকিয়ে বলল, এত ভারী জিনিস একা আনলি কেন? আরে এটা আবার ভারী নাকি? তুই নিজেকে অনেক শক্তিশালী ভাবিস, তাই না? একটু তো ভাবতেই পারি। পাশ থেকে আমার ছোট খালাতো বোন তানহা হেসে বলল, আপু, শাওন ভাই তো এখন বড় হয়ে গেছে, ওকে আর কিছু বলতে পারবে না। নীলা সঙ্গে সঙ্গে উত্তর দিল। বড় হয়েছে মানেই নিজের শরীরের খেয়াল রাখবে না? আমি মুচকি হেসে মাথা নাড়লাম। এত বছর পরও একই কথা। ওর কাছে আমি এখনও সেই ছোট্ট শাওন। দিনের বাকি সময়টা কাজের মধ্যেই কেটে গেল। বিকেলের পর থেকেই অতিথিদের ভিড় বেড়ে গেল। সন্ধ্যায় আকদের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেব এলেন। 2 পরিবারের সবাই উপস্থিত। কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ আকদ সম্পন্ন হলো। চারিদিকে হাসি, শুভেচ্ছা আর ছবি তোলার ব্যস্ততা। রাতের খাবার শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। দূরের আত্মীয়রা একে একে বিদায় নিতে শুরু করলেন। কেউ গাড়িতে উঠছেন, কেউ আবার লাগেজ গুছিয়ে নিচ্ছেন। যে উঠানটা কয়েক ঘন্টা আগেও মানুষের কোলাহলে ভরা ছিল, ধীরে ধীরে সেটাই এখন শান্ত হয়ে গেল। পরদিন দুপুরের মধ্যেই প্রায় সবাই চলে গেল। বড় প্যান্ডেল খুলে নেওয়া হলো, লাইটগুলোও খুলে রাখা হলো। বিশাল বাড়িটা হঠাৎ করে যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। এখন নানু বাড়িতে শুধু নানু, 3 খালা, 3 মামা আর আমরা কয়েকজন কাছের মানুষ। আমি ভেবেছিলাম আজই বাড়ি ফিরে যাব, কিন্তু বড় মামা বললেন, আরে এতদিন পর এসেছিস, 2-1 দিন থেকে যা। নানুও সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ নানু ভাই, এত তাড়া কিসের? বাড়িটাও তো এখন শান্ত। আমি আর না করতে পারলাম না। বিকেলের দিকে বাড়িটা একেবারে নিরিবিলি হয়ে গেল। সবাই যার যার কাজে ব্যস্ত। কেউ ঘর গোছাচ্ছে, কেউ রান্নাঘর পরিষ্কার করছে। আমি উঠানে বসে ফোন দেখছিলাম। ঠিক তখনই নীলা আপু 1 কাপ চা হাতে নিয়ে এসে আমার সামনে রাখলো। নে চা খা। তুমি? আমারটাও আছে। ও আমার পাশের চেয়ারে বসলো। এত বছর পর প্রথমবারের মতো এমন নিরিবিলি পরিবেশে আমাদের গল্প করার সুযোগ হলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। হঠাৎ নীলা নিজেই বলল, জানিস, একটা খবর তোকে এখনো বলিনি।
আমি অবাক হয়ে তাকালাম। কি খবর? নীলা হালকা হেসে বলল, সবাই ভেবেছিল আকদের ঝামেলা শেষ হলে বলবে, কিন্তু এখন মনে হয় তোকে বলাই যায়। আমি কৌতূহলী হয়ে বললাম, কি এমন খবর? নীলা এক মুহূর্ত চুপ থেকে শান্ত গলায় বলল, আমার বিয়ের কথাও প্রায় ঠিক হয়ে গেছে। কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। খবরটা অপ্রত্যাশিত ছিল। ছোটবেলা থেকে যাকে সবসময় নানু বাড়িতেই দেখেছি, সেই হয়তো কয়েক মাস পর এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি ধীরে বললাম, সত্যি? নীলা মাথা নাড়ল। হ্যাঁ, এখন শুধু দুই পরিবারের সুবিধা মতো দিন তারিখ ঠিক হওয়ার অপেক্ষা। আমি কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলাম। হাতে ধরা চায়ের কাপটা কখন যে ঠান্ডা হয়ে গেছে সেটাও খেয়াল করিনি। এত বড় একটা কথা আমাকে আগে বলনি কেন? নীলা হালকা একটা নিঃশ্বাস ফেলল। বলার সুযোগ হয়নি, তাছাড়া তুই তো নানু বাড়িতে আশাই কমিয়ে দিয়েছিস। আমি একটু অস্বস্তি নিয়ে হেসে বললাম, সেটা ঠিক আছে, কিন্তু কবে থেকে সব কথা চলছে? নীলা কিছুক্ষণ উঠানের দিকে তাকিয়ে রইল। বাতাসে আম গাছের পাতাগুলো দুলছে। চারপাশে এক ধরনের বিকেলের শান্ত পরিবেশ। তারপর ধীরে ধীরে বলল, প্রায় 4 মাস হবে। আমি অবাক হয়ে তাকালাম। 4 মাস? হুম। অথচ আমি কিছুই জানলাম না। সবাইকে তো আর একসাথে সব বলা যায় না। আমি চুপ করে রইলাম। নীলা আবার বলতে শুরু করলো, আসলে প্রথমে আমিও রাজি ছিলাম না। কেন? বিয়ের জন্য না, তখন মনে হচ্ছিল আগে একটা চাকরি করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর এসব নিয়ে ভাববো। সেটাই তো স্বাভাবিক। নীলা মাথা নাড়ল। কিন্তু আম্মুর কথা তো জানিস, আমি একমাত্র মেয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে উনি সবসময় চিন্তা করেন। আমি নীরবে শুনে যাচ্ছিলাম। নীলা আবার বলল, তারপর একদিন মামারা সবাই একসাথে বসে কথা বললেন, নানুও ছিলেন। তারা বললেন, ছেলে যদি ভালো হয়, পরিবার যদি ভালো হয়, তাহলে শুধু চাকরির জন্য সব সময় পিছিয়ে দেওয়াও ঠিক না। তারপর? নীলা কাপটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, তারপর ওদের সাথে প্রথম দেখা হয়। ওরা আসে এখানে, খুব ঘরোয়া পরিবেশে, বেশি মানুষও ছিল না, শুধু দুই পরিবারের বড়রা। তারপর? তারপর সবাই কথা বলল, আমাকে আলাদা করে কিছু প্রশ্ন করলো, আমিও উত্তর দিলাম। ছেলেটা কেমন? নীলা একটু ভেবে বলল, শান্ত, খুব বেশি কথা বলে না, তবে ভদ্র। আমি হেসে বললাম, তাহলে তো তোমাদের দুজনের মিল আছে। নীলা হালকা হেসে মাথা নিচু করল। সবাই তাই বলে। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম। ওর মুখে হালকা হাসি থাকলেও চোখের ভেতরে অদ্ভুত বিষণ্ণতা আমার চোখ এড়োল না। আমি হেসে বললাম, তাহলে তো খুব শীঘ্রই তোমাকে এই বাড়িতে আর দেখা যাবে না। নীলা মৃদু হাসল। মেয়েদের তো একদিন শ্বশুরবাড়িতে যেতেই হয়। তা ঠিক। এরপর আর তেমন কথা হলো না। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। দুজনেই যার যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। 2 দিন পর আমি বাড়ি ফিরে এলাম। বাসায় ফিরে আবার আগের মতোই ব্যস্ত হয়ে গেলাম। অফিস, পড়াশোনা, বন্ধু সব মিলিয়ে দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। তবুও মাঝে মধ্যে নানুবাড়ির কথা মনে পড়ত, বিশেষ করে নীলাপুর বিয়ের বিষয়টা। জানি না কেন খবরটা শোনার পর থেকে মনটা কেমন যেন হয়েছিল। প্রায় 3 সপ্তাহ কেটে গেছে। সেদিন বিকেলে আমি নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীলা আপু কলিং। আমি অবাক হলাম। এতদিন পর হঠাৎ ফোন। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো, শাওন, কাল সকালে একবার নানু বাড়িতে আসতে পারবি? আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? নীলা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তুই শুধু চলে আয়, খুব দরকার। আমি আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু পুরো কথাটা শেষ করার আগেই কলটা কেটে গেল। আমি কয়েকবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। বিষয়টা অদ্ভুত লাগলো। আমি আম্মুর রুমে গিয়ে বললাম, আম্মু, নীলা আপু ফোন দিয়েছিল। আম্মু স্বাভাবিকভাবেই বললেন, তাই নাকি? কাল নানুবাড়ি যেতে বলেছে। হ্যাঁ, আমিও যাব।
আম্মুর মুখ দেখে মনে হলো উনি যেন বিষয়টা নিয়ে একটু অবাক নন। আমি আর কিছু ভাবলাম না। পরদিন সকালেই আমি আর আম্মু নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গেটের সামনে পৌঁছাতেই আমি থমকে দাঁড়ালাম। আবার পুরো বাড়ি সাজানো, গেটে ফুল, উঠানে প্যান্ডেল, রঙিন লাইট, আত্মীয় স্বজনের ভিড়। আমি অবাক হয়ে ভেতরে ঢুকতেই তানহা দৌড়ে এসে বলল, আরে শাওন ভাই, অবশেষে আসছো? আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, আবার এত আয়োজন কেন? তানহা অবাক হয়ে বলল, তুমি জানো না, কি? কাল নীলা আপুর আকদ। আমার বুকটা ধক করে উঠল। কি বললি? কাল আকদ। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার মানে এটাই সেই দরকারি কথা? আমি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলাম। দেখলাম সবাই ব্যস্ত। মনে হচ্ছে শুধু আমি কিছু জানতাম না। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, তুমি জানতে? হ্যাঁ, তাহলে আমাকে কিছু বললে না কেন? আমি তো ভেবেছি হয়তো নীলা তোকে বলবে। আমি আর কিছু বললাম না। কেন জানি বুকের ভেতরটা হঠাৎ খুব ভারী লাগতে শুরু করলো। রুমে গিয়ে ব্যাগটা রেখে বিছানায় বসে রইলাম। বাইরে সবার হাসাহাসি, গল্প, ব্যস্ততা সবই শুনতে পাচ্ছিলাম। অথচ আমার মনটা অদ্ভুতভাবে স্থির হয়েছিল। বারবার মনে হচ্ছিল, নীলা আপু আমাকে শুধু এই খবরটা দেওয়ার জন্যই কি এত তাড়াহুড়ো করে ডেকেছিল? বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। বাড়িতে একে একে আত্মীয় স্বজন আসতে লাগলেন। সবাই নীলার বিয়ের কথা বলছে। কেউ সাজসজ্জা দেখছে, কেউ রান্নার তদারকি করছে। ঠিক তখনই হঠাৎ ওপরতলা থেকে একটা জোরে চিৎকার ভেসে এলো। না, আমি এই বিয়ে করব না। পুরো বাড়ি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরেই চারদিকে হইচই শুরু হয়ে গেল। আমি আর দেরি না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম। দেখি নীলার রুমের সামনে সবাই দাঁড়িয়ে আছে। বড় খালা বারবার দরজায় নক করছেন। বলছিলেন, নীলা, দরজা খোল মা, কি হয়েছে? ভেতর থেকে কান্না ভেজা গলায় উত্তর এলো, আমি এই বিয়ে করব না আম্মু। বড় মামা গম্ভীর গলায় বললেন, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এতদিন তো কিছু বলিসনি। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলল। নীলা চোখে পানি নিয়ে বেরিয়ে এলো। ওর চোখ দুটো লাল হয়ে গেছে। মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে কাঁদছে। বড় খালা ছুটে গিয়ে ওর হাত ধরলেন। বড় মামা বললেন, কি হয়েছে মা, কেউ কিছু বলেছে? নীলা মাথা নাড়ল। না। বড় মামা আবার বললেন, তাহলে সমস্যা কোথায়? নীলা কোনো উত্তর দিল না। এদিকে ছেলের পরিবারের কয়েকজন বড়রাও বিষয়টা বুঝতে পেরে এগিয়ে এলেন। পরিবেশটা ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠল। ছেলের বাবা বলল, যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় বলুন, জোর করে তো কোনো সম্পর্ক হয় না। সবাই আবার নীলার দিকে তাকিয়ে রইল। বড় খালা কাঁদতে কাঁদতে বললেন, নীলা, তুই কিছু বল, চুপ করে থাকিস না। নীলা নিচের দিকে তাকিয়ে রইল। ওর হাত কাঁপছে। কয়েক মুহূর্ত পর নানু ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। নীলা, তুই ছোটবেলা থেকে কখনো আমাদের কথা লুকাসনি, আজও লুকাস না। তোর মনে যা আছে সবার সামনে বলে দে। নানুর কথা শুনে নীলা আর নিজেকে সামলাতে পারল না। হাউমাউ করে কেঁদে উঠল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। কান্নার মাঝেই নীলা বলল, আমি অনেক চেষ্টা করেছি, সত্যি অনেক চেষ্টা করেছি, নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, সবাইকে খুশি রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না। বড় মামা শান্ত গলায় বললেন, কেন পারছিস না? নীলা চোখের পানি মুছে ধীরে ধীরে বলল, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। কথাটা শুনে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। বড় খালা হতভম্ব হয়ে বললেন, কাকে ভালোবাসিস? নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মুখ তুলে চারদিকে তাকালো। শেষে ওর দৃষ্টি এসে থামল আমার ওপর। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। নীলা কাপা গলায় বলল, ছোটবেলা থেকেই আমি শাওনকে ভালোবাসি। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে নীরবতা নেমে এলো। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। নীলা আবার বলতে শুরু করলো,
ছোটবেলায় ও আমাকে আপু বলতো, আমি ওকে ছোট ভাইয়ের মতোই আগলে রাখতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার অনুভূতিটা বদলে যায়। আমি বুঝতে পারি আমি ওকে শুধু স্নেহ করি না, আমি ওকে ভালোবাসি। ওর কণ্ঠ বারবার কেঁপে উঠছিল। আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি ভয় পেতাম যদি পরিবার না মেনে নেয়, যদি সবাই আমাকে ভুল বোঝে। তাই নিজের অনুভূতিটা লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যতই নিজেকে বোঝাতে চেয়েছি, ততই বুঝেছি আমি অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। বড় খালার চোখেও তখন পানি। নীলা কান্নার মাঝেই বলল, আমি জানি আজ আমার এই কথায় অনেক মানুষ কষ্ট পেয়েছেন, আপনাদের কাছেও আমি ক্ষমা চাইব। কিন্তু একটা মিথ্যা সম্পর্ক শুরু করে কারো জীবন নষ্ট করতে চাই না। আমি যদি আজ চুপ থাকি, তাহলে শুধু নিজের নয়, একজন নির্দোষ মানুষের জীবনও নষ্ট হবে। নীলার কথাগুলো শেষ হওয়ার পর পুরো ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, শুধু নীলার কান্নার শব্দ আর মাঝে মাঝে বাইরে থেকে আসা মানুষের কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, মাথার ভেতর যেন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। যাকে এত বছর ধরে শুধু নীলা আপু বলে ডেকেছি, আজ সে সবার সামনে নিজের মনের কথা বলে দিল। আমি জানতাম না কি বলবো, কিভাবে বলবো। বড় মামা ধীরে ধীরে সোফায় বসে পড়লেন, মুখটা গম্ভীর। বড় খালা একবার নীলার দিকে তাকাচ্ছেন, আবার আমার দিকে। আম্মুও চুপ করে আছেন। মনে হচ্ছে তিনিও সব কিছু বুঝে উঠতে পারছেন না। কিছুক্ষণ পর ছেলের বাবা শান্ত গলায় বললেন, আমরা কারো ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। যদি মেয়ের মনেই না থাকে, তাহলে এই সম্পর্ক এগিয়ে নেওয়া ঠিক হবে না। তার কথায় কেউ কিছু বলল না। পরিবেশটা আবারও ভারী হয়ে গেল। নানু চুপচাপ বসেছিলেন। কিছুক্ষণ পর তিনি আমার দিকে তাকালেন। শাওন, তোর কাছেও তো আমাদের কিছু শোনা দরকার। আমি চমকে উঠলাম। সবাই এবার আমার দিকে তাকিয়ে আছে। বড় মামা ধীরে বললেন, তুই যা অনুভব করিস সত্যি করে বল, কারো চাপে কিছু বলবি না। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু নিচের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সবাই আমার কাছ থেকে একটা উত্তর আশা করছে, কিন্তু আমার নিজের কাছেই কোনো উত্তর নেই। আমি ছোটবেলা থেকে নীলাকে আপু হিসেবেই দেখেছি। ওর যত্ন, ভালোবাসা, শাসন সব কিছু আমার কাছে স্বাভাবিক ছিল। কিন্তু আজকের পর থেকে সব কিছু যেন অন্যভাবে দেখতে হচ্ছে। আমি চুপ করে রইলাম অনেকক্ষণ। আমার নীরবতা দেখে কেউ কিছু বলল না। হয়তো সবাই বুঝতে পারছিল আমার একটু সময় দরকার। সেদিন রাতে বাড়ির পরিবেশ একেবারেই বদলে গেল। যে বাড়িতে বিয়ের আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন শুধু চিন্তা আর নীরবতা। আমি নিজের রুমে এসে বসে রইলাম। বারবার নীলার বলা কথাগুলো মনে পড়ছে। আমি অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কেন জানি বুকের ভেতর একটা অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল। হঠাৎ দরজায় হালকা শব্দ হলো। আমি তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে, চোখ দুটো এখনও লাল। আমি কিছু বলার আগেই ও ধীরে ধীরে রুমে ঢুকল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর কাপা গলায় বলল, শাওন। আমি চুপ করে রইলাম। নীলা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তুই আমার উপর রাগ করেছিস? আমি কোনো উত্তর দিলাম না। নীলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আমি জানি তোর জন্য সবকিছু হঠাৎ হয়ে গেছে। আমি জানি তুই কখনো ভাবিসনি যে আমি তোকে এভাবে দেখি। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। নীলা আবার বলল, কিন্তু বিশ্বাস কর, আমি কখনো চাইনি তোকে কোনো সমস্যায় ফেলতে। ওর গলা ভারী হয়ে আসছিল। অনেকবার চেয়েছি তোকে সব বলে দেই, অনেকবার ভেবেছি, কিন্তু সাহস হয়নি। আমি ধীরে বললাম, তাহলে এতদিন বলনি কেন? আমার প্রশ্ন শুনে নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ আমি ভয় পেতাম। কিসের ভয়? নীলা চোখের পানি মুছে বলল, তোকে হারানোর ভয়, পরিবারকে হারানোর ভয়, সবাই যদি আমাকে ভুল বোঝে সেই ভয়। আমি চুপ করে শুনছিলাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, তুই জানিস ছোটবেলা থেকে তোর জন্য আমার চিন্তা কখনো কমেনি। তুই খেয়েছিস কিনা, ঠিক আছিস কিনা, এগুলো আমার অভ্যাস হয়ে গিয়েছিল। ও একটু থেমে বলল,
কখন যে সেই অভ্যাসের মধ্যে অন্যরকম একটা অনুভূতি চলে এসেছে আমি নিজেও বুঝিনি। আমি কোনো কথা বললাম না। নীলা এবার কান্না আটকাতে না পেরে বলল, আজ সবাই আমার কাছে উত্তর চেয়েছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভয় ছিল তোর কাছে উত্তর চাওয়ার। আমি অবাক হয়ে তাকালাম। নীলা বলল, কারণ তুই যদি না বলিস আমি মেনে নেব, কিন্তু তুই যেন আমাকে ঘৃণা না করিস। কথাটা শুনে আমার বুকটা কেমন করে উঠল। আমি প্রথমবারের মতো ওর চোখের দিকে তাকালাম। সেখানে কোনো জেদ ছিল না, শুধু ভয় আর কষ্ট। নীলা ধীরে বলল, শাওন, আমি তোকে কোনো সিদ্ধান্ত নিতে বলছি না, তোর ওপর কোনো চাপও দিচ্ছি না, শুধু এতটুকু চাই তুই আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। ও চোখ মুছে বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, পরিবার কি সিদ্ধান্ত নেবে তাও জানি না, কিন্তু আজ যদি আমি চুপ থাকতাম তাহলে সারা জীবন একটা মিথ্যা নিয়ে বাঁচতে হতো। আমি তখনও চুপ। আমার নীরবতা দেখে নীলা আবার কেঁদে ফেলল। বলল, কিছু একটা বল শাওন। আমি তাকিয়ে রইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কারণ সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না আমি কি শুধু অবাক হয়ে আছি, নাকি সত্যি আমার ভেতরেও কোনো অজানা অনুভূতি এতদিন লুকিয়ে ছিল। নীলা ধীরে ধীরে বলল, তুই ছোটবেলা থেকে আমার সবচেয়ে আপন মানুষদের একজন, আজও তুই আমার কাছে তেমনই গুরুত্বপূর্ণ। শুধু একটা পার্থক্য, আমি তোকে শুধু আগলে রাখতে চাই না, আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই। রুমের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমাকে এখন একটু একা থাকতে দাও। নীলা আর কিছু না বলে উঠে গেল। ও চলে যাওয়ার পরও আমি অনেকক্ষণ একই জায়গায় বসে রইলাম। মাথার ভেতর শুধু ছোটবেলার সেই দিনগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠছিল। আমি যখন অসুস্থ হতাম সবার আগে নীলা আপু খবর নিত। আমি যখন কোনো কাজে ব্যর্থ হতাম ও আমাকে সাহস দিত। আমি যখন নিজের খেয়াল রাখতাম না তখন বকা দিত। তখন এসব কিছুই আমার কাছে শুধু আপুর ভালোবাসা ছিল, কিন্তু আজ সব কিছু অন্যভাবে ভাবতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। বাইরে বাড়ির সবাই অনেক কথা বলছে, কেউ চিন্তায় কেউ দুশ্চিন্তায়, কিন্তু আমার ঘরের ভেতর শুধু নীরবতা। রাতে আম্মু আমার কাছে এলেন। আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শাওন, তোর ওপর কেউ কোনো চাপ দিচ্ছে না। আমি চুপ করে রইলাম। আম্মু আবার বললেন, তুই ভালো করে ভেবে সিদ্ধান্ত নিবি তোর জীবন, তাই সিদ্ধান্তটাও তোর হওয়া উচিত। আমি ধীরে বললাম, আম্মু আমার একটু সময় দরকার। আম্মু মাথা নাড়লেন। ঠিক আছে বাবা, যত সময় লাগে নে। আম্মু চলে যাওয়ার পর আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। সারা রাত ঘুম আসেনি। একদিকে নীলার কথা, অন্যদিকে নিজের অনুভূতি। আমি নিজেকে বারবার প্রশ্ন করছিলাম, আমি কি শুধু নীলার কষ্ট দেখে রাজি হব, নাকি সত্যি ওকে নিজের জীবনের সঙ্গী হিসেবে ভাবতে পারছি। অনেক ভেবে বুঝলাম নীলার প্রতি আমার অনুভূতি হয়তো এতদিন অন্য একটা নামের আড়ালে ছিল। আমি যাকে সবসময় নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করেছি, যাকে ছাড়া পরিবারটা অসম্পূর্ণ মনে হয়েছে, সে মানুষটাই হয়তো আমার জীবনের জন্য সবচেয়ে আপন। ভোরের আলো ফুটতে শুরু করলো, সে সঙ্গে আমার মনটাও যেন কিছুটা পরিষ্কার হয়ে গেল। পরদিন সকালে সবাই আবার এক জায়গায় বসল। বাড়ির পরিবেশ এখনও গম্ভীর। নীলা একপাশে চুপচাপ বসে আছে, চোখে মুখে আগের দিনের কান্নার ছাপ। আমি বুঝতে পারছিলাম ও ভয় পাচ্ছে। বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, শাওন, তুই কিছু ভেবেছিস? সবাই আমার দিকে তাকালো। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ধীরে ধীরে বললাম, হ্যাঁ মামা। ঘরের সবাই অপেক্ষা করছে। আমি নীলার দিকে একবার তাকালাম। ওর চোখে তখন শুধু একটা প্রশ্ন। আমি শান্ত গলায় বললাম, আমি নীলা আপুকে বিয়ে করতে চাই। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে গেল। বড় খালা চোখ মুছতে লাগলেন। আম্মুর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তারপর চোখের পানি ধরে রাখতে না পেরে মুখ নিচু করে ফেলল। বড় মামা ধীরে বললেন, শাওন, তুই নিশ্চিত তো বাবা?
আমি মাথা নাড়লাম। জি মামা, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আর কোনো চাপের কারণে না, নিজের মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর বড়রা বসে আলোচনা করলেন। যেহেতু সবাই কাছের মানুষ, তাই বেশি আয়োজন না করে ছোট পরিসরেই বিয়ে করার সিদ্ধান্ত হলো। কয়েকদিনের মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়ে গেল। যে বাড়িতে আগে দুশ্চিন্তা ছিল, সে বাড়িটায় আবার হাসি আর আনন্দে ভরে উঠল। বিয়ের দিন খুব বেশি আয়োজন ছিল না, শুধু পরিবারের কাছের মানুষগুলো। নীলা সেদিন খুব শান্ত ছিল, তবে চোখে মুখে আলাদা একটা খুশি ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই আমাদের জন্য দোয়া করল। বড় খালা আমাকে কাছে ডেকে বললেন, বাবা, নীলাকে অনেক যত্নে রাখিস, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে মেয়েটা। আমি মাথা নেড়ে বললাম, ইনশাল্লাহ খালা। নীলা পাশে দাঁড়িয়ে চুপচাপ সব শুনছিল। কিছুক্ষণ পর আমি মুচকি হেসে বললাম, এখনো কি মনে হয় আমি ছোট? নীলা অবাক হয়ে তাকালো, তারপর হালকা হেসে বলল, আমার কাছে তো তুই সব সময় ছোটই থাকবি। আমি হেসে মাথা নাড়লাম। সেই পরিচিত কথাটা, কিন্তু আজ সম্পর্কটা বদলে গেছে। আগের মতোই আছে সেই যত্ন, সেই খুনসুটি, সেই আপন ভাব। শুধু পার্থক্য একটাই, সে এখন আমার জীবন সঙ্গী। সকল আনুষ্ঠানিকতা শেষে আমি নীলাকে নিয়ে আমাদের বাসায় ফিরে এলাম। দিনের ব্যস্ততা শেষ হতে হতে রাত হয়ে গেল। সবাই একে একে নিজেদের ঘরে চলে গেল। নতুন জীবনের প্রথম রাত, অথচ আমার মনে হচ্ছিল এই মানুষটাকে আমি নতুন করে চিনছি। ঘরে ঢুকতেই দেখি নীলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে চাঁদের আলো পড়েছে। পরনে সাধারণ একটা পোশাক, মুখে আগের মতোই শান্ত হাসি। আমি কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। নীলা বুঝতে পেরে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মৃদু হেসে বললাম, ভাবছি কি? এতদিন যাকে শুধু নীলা আপু বলে ডেকেছি, আজ সে আমার স্ত্রী। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না, সেই সাথে ভয়ও হচ্ছে। ভয় কেন? নতুন একটা জীবন, নতুন একটা সম্পর্ক, সব কিছুই তো নতুন। আমি ধীরে ধীরে কাছে গিয়ে বললাম, কিন্তু একটা জিনিস নতুন না। কি? তোমার যত্ন। ছোটবেলা থেকে যেটা পেয়েছি সেটা আজও একই আছে। নীলার চোখে পানি চিকচিক করে উঠল। আমি শুধু চাই তুই ভালো থাকিস সব সময়। আমি মৃদু হেসে বললাম, এখন আর শুধু আমার ভালো থাকা না, এখন আমাদের ভালো থাকা। কথাটা শুনে নীলা চুপ করে হাসল। আমি ওর হাতটা নিজের হাতে নিলাম। জানো, কাল রাতে অনেক ভেবেছিলাম। একটা সময় মনে হচ্ছিল সব কিছু খুব হঠাৎ হয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম তুমি তো হঠাৎ করে আমার জীবনে আসোনি। নীলা নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমিও তোকে হারানোর ভয় পেয়েছিলাম। এখন আর পেতে হবে না। নীলা আমার দিকে তাকালো। আমি হাসতে হাসতে বললাম, তবে একটা কথা, কি? এখন থেকে বেশি বকাঝকা করলে কিন্তু চলবে না। সেটা হবে না, কেন? কারণ তুই বদলাসনি। আমি হেসে ফেললাম। নীলা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। বাইরে রাতের নীরবতা, আর ভেতরে নতুন একটা সম্পর্কের অনুভূতি। আমি মৃদু হেসে বললাম, জানো, এত বছর ধরে তোমাকে যেভাবে চিনেছি, আজ মনে হচ্ছে তোমাকে আরও নতুন করে চিনছি। নীলা মাথা তুলে তাকালো। কিভাবে? আগে তোমাকে শুধু এমন একজন মানুষ হিসেবে দেখতাম যে সবসময় আমার খেয়াল রাখে, কিন্তু এখন বুঝতে পারছি তোমার এই যত্নের পেছনে কতটা মায়া আর দায়িত্ব ছিল। নীলা মৃদু হেসে বলল, আর আমি ভাবতাম তুই হয়তো কোনোদিন বুঝবিই না। হয়তো বুঝিনি, কিন্তু অনুভব করেছি, শুধু নাম দিতে পারিনি। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, একটা কথা বলবো? বলো। আমি চাই না আমাদের সম্পর্ক শুধু একটা সিদ্ধান্তের কারণে টিকে থাকুক। আমি চাই আমরা প্রতিদিন নতুন করে একে অপরকে বুঝি, সম্মান করি। আমিও সেটাই চাই, কারণ ভালোবাসা শুধু পাওয়ার বিষয় না,
আগলে রাখার বিষয়ও। নীলার চোখে শান্ত একটা হাসি ফুটে উঠল। আমি ধীরে ধীরে নীলার দিকে এগোতে লাগলাম, আর নীলা ততই পেছাতে লাগলো। একটা সময় সে হেডবোর্ডে গিয়ে আটকে গেল। আমি একটু মুচকি হাসলাম। ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগোতে লাগলাম। নীলা চোখ খিচে বন্ধ করে ফেলল। শাওন, হুম? আর এগোস না প্লিজ। কেন? জানি না। তাহলে চুপ থাকো, বলেই আমি ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। নীলা আমার শার্ট খামচে ধরল। কিছুক্ষণ কিস করার পর আমি ওকে ছেড়ে দিলাম। নীলা হাঁপাতে লাগলো। উফ, তোকে আমি ভালো ভেবেছিলাম। তো আমি কি খারাপ? না, অনেক ফাজিল। ওদের দুজনের কথাতেই আবার হালকা হাসির রেশ ফিরে এলো। আমি মুচকি হেসে বললাম, ফাজিল হলে তো শুধু তোমার কাছেই। নীলা ঠোঁট ফুলিয়ে বলল, বিয়ের প্রথম রাতেই এত কথা শিখে গেছিস? শিক্ষক তো তুমি, ছোটবেলা থেকে বকা খেতে খেতেই শিখেছি। নীলা হেসে মাথা নাড়ল। দেখছি এখন আর তোকে সামলানো সহজ হবে না। আমি আলতো করে ওর হাতটা নিজের হাতে নিয়ে বললাম, সামলাতে হবে না, শুধু পাশে থেকো। নীলা কয়েক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি তো সব সময় সেটাই চেয়েছি, তোর পাশে থাকতে। আমি মৃদু হেসে বললাম, আর আমিও কথা দিচ্ছি, যেমন করে তুমি এত বছর আমার খেয়াল রেখেছ, এখন থেকে আমিও তোমার প্রতিটা হাসি আর কষ্টের দায়িত্ব ভাগ করে নেব। নীলার চোখ ভিজে উঠল, তবে এবার সেটা কষ্টের নয়, স্বস্তির। ঘরের বাইরে রাত আরও গভীর হচ্ছিল। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো নীরবে ঘরটাকে ভরে রেখেছিল। অনেক ঝড়, দ্বিধা আর অপ্রকাশিত অনুভূতির পর অবশেষে দুজনের পথ এক হয়ে গেছে। ছোটবেলার খুনসুটি, যত্ন, শাসন আর অগণিত স্মৃতি সবকিছু মিলিয়ে শুরু হলো আমাদের নতুন জীবনের নতুন অধ্যায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।